জেসি শুধু একজোড়া স্টোনের দুল পরল, সাথে নুট শেপের লিপস্টিক। শাড়ির আঁচল সামলাতে সামলাতে বসার ঘরে আসতেই জেসি বলল প্রয়াস ক্যামেরা নিয়ে ছাদে গিয়েছে। অগত্যা নাবিলাকেও যেতে হলো। জেসির শাড়ি পরে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠিয়ে বার কয়েক হোঁচটও খেল। ছাদে উঠতেই কারো নিষ্পলক দৃষ্টির সামনে পড়ল নাবিলা। শেষ বিকেলের ম্লান হওয়া কমলা আলো তখন প্রকৃতিতে বিরাজমান। সেই কমলা আলোয় এক লাল সাদা শাড়ি পরিহিতা কোকড়ানো চুলের শ্যামা রঙা নারীর উজ্জ্বলতা যেন হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। ফুরফুরে হাওয়া বইছে মৃদুমন্দ, সেই সাথে ফুরফুরে হয়ে উঠেছে কারো মন। সেই একই রূপ, একই সৌন্দর্য। প্রয়াস নিষ্কম্প নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, অপূর্ব। জেসিওর কোনো হালকা ধাক্কা দিতেই নিজেকে সামলে দৃষ্টি সংযত করলো প্রয়াস। তারপর স্বাভাবিক স্বরেই বলল, অসাধারণ লাগছে তোমার জেসি। আর তোকে খারাপ লাগছে না, তবে একটা জিনিস মিসিং। কি? নাবিলা জানতে চাইল। না কিছু না, সেটা পরে কখনো হবে। চল এবার জলদি কয়েকটা ছবি তুলি। পশ্চিম দিকে ফিরে তারা দুজনে। ছবি তোলা শেষে জেসি প্রয়াসকে রেখেই নেমে গেছে নাবিলা। বাড়ি ফিরেও কিছু ভালো লাগছিল না। আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার প্রয়াসের বলা মিসিং ভাবটা খুঁজল। কিছু গয়না জড়ালো, কিছু বদলালো, কিন্তু কোথাও খালি খালি মনে হলো না। একবার ভাবলো টিপের কথা বলেছিল প্রয়াস ভাইয়া, আবার পরক্ষণেই মনে পড়লো প্রয়াস কপালে টিপ দেওয়া পছন্দ করে না। তাহলে মিসিং কোথায়? কিছুক্ষণ ঘরে হাঁসফাঁস করে ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিল নাবিলা। দিনের আলো তখন ম্লান হয়ে আবছা হয়ে উঠেছে পরিবেশ। আকাশের নীলবর্ণ ধূসর রং ধারণ করেছে। পাখিরা যার যার নীড়ে ফিরছে। নাবিলা প্রেমহীন বিষণ্ণ মন নিয়ে শেষ সিঁড়ি টপকে ছাদের দরজায় পা দিতেই পাশের ছাদে প্রয়াস এবং জেসিকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখল। ভেবেছিল এতক্ষণে নেমে গেছে ওরা। দুজনের ঠোঁটেই অল্প বিস্তর হাসি। প্রয়াসের দৃষ্টি অসীম শূন্যে, সেই দৃষ্টি আজ উৎফুল্ল প্রাণবন্ত সজীব। ঠোঁটের কোণে আত্মতৃপ্তির মৃদু হাসি। আর জেসির দৃষ্টি আকাশপানে মুখ করে থাকা লোকটার দিকে। নাবিলা আর এক পাও সামনে এগোতে পারল না। থমকে গিয়ে কয়েক মুহূর্ত ওদের দেখল। ইস, খুব কি ক্ষতি হতো জেসির জায়গায় নাবিলা দাঁড়িয়ে থাকলে। মুগ্ধ নয়নে সুপ্ত আকাঙ্ক্ষিত পুরুষকে দেখে প্রেমানুভূতি পেতে। এসব ভাবলে ঘুরে ফিরে প্রয়াসের উপর রাগ হয় নাবিলার। একটু কি আশেপাশে মন দেওয়া যেত না? যাকে এত শাসনে রেখেছে তার চোখে কি একটু ভালো করে তাকানো যেত না? নাকি নাবিলা নিজের চোখের দ্বারা মনের কথা প্রকাশে ব্যর্থ? প্রেমে পড়ে মনের কথা অপ্রকাশিত থাকতেই ছ্যাঁকা খাওয়ার অনুভূতি বুঝি একেই বলে? নাবিলার চোখ ছাপিয়ে জলধারা নেমে এলো, বয়ে গেল কপাল বেয়ে চিবুকে, চিবুক বেয়ে গলায়। আধার আরো একটু ঘন হলো। জেসি এবং প্রয়াস আরো একটু আবছা হয়ে এলো নাবিলার কাছে। তবে প্রয়াসের নয়নজোড়া এখনো অন্তরিক্ষ থেকে ফেরেনি। জেসি মাঝের দূরত্ব আরেকটু কমালো। দুজনের মাঝে এখন এক হাত দূরত্ব। জেসি ডান হাতটা বাড়িয়ে প্রয়াসের কাঁধে রাখলো। প্রয়াস তখনও একইভাবে দাঁড়িয়ে। আজকে তুমি খুব খুশি তাই না প্রয়াস? জেসি জিজ্ঞেস করলো। খুব। প্রিয়তমাকে নিজের মনের মতো আকাঙ্ক্ষিত রূপে দেখতে পেয়ে আমার তৃষ্ণার্ত নয়ন, হৃদয়, অনুভূতিরা মানে সবকিছু একদম তৃপ্ত। নাবিলা আর সহ্য করতে পারল না। ওর উপস্থিতি কেউ টের পাওয়ার আগেই নেমে যেতে চাইল, কিন্তু সিঁড়িতে এক ধাপ এগোতেই থমকে গেল নাবিলা। আটকে গেল ওর পা। কর্ণকুহরে প্রবেশ করলো জেসির কণ্ঠে উচ্চারিত অনাকাঙ্ক্ষিত শব্দ। ওকে মনের কথা এখনো জানাচ্ছ না কেন? মেয়েটা তো কষ্ট পাচ্ছে। নিস্তব্ধ হয়ে আসা পরিবেশে জেসির এমন কথার মানে বুঝল না নাবিলা, কিন্তু বুঝতে চাইল। কাকে মনের কথা জানাবে প্রয়াস ভাইয়া? আর কে কষ্ট পাচ্ছে? জানাবো, কিন্তু অভিমানে দুবন্ত চোখ দুটো যে দেখার লোক সামলাতে পারছি না। এরপর খানিক সময়ের নীরবতা। তারপর জেসি আবার বলল, তোমাদের অনুভূতির শুরুটা কিন্তু আমাকে এখনো বলনি। আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি শোনার জন্য। প্রয়াস আকাশ থেকে চোখ সরালো, মৃদু হেসে দূরের নিকষ আধারে তাকালো। আধার সর্বদা দুঃখের সঙ্গী হয় না, কখনো সুখের সঙ্গীও হয়। যেখানে যেখানে মনের সব অনুভূতিগুলো ছড়িয়ে দিয়ে নিজেকে আরো স্পষ্ট রূপে চেনা যায়। প্রয়াস বুক ভরে শ্বাস নিয়ে বলা শুরু করলো,
অনুভূতির শুরুটা মূলত নাবিলার দিক থেকেই। ও তখন দর্শন শ্রেণীতে পড়তো, হাসি খুশি চঞ্চল প্রাণের মতো একটা মেয়ে। আর 5টা কিশোরের মতোই ডানা মেলে উঠতে চাওয়ার যা চেষ্টা ছিল, পৃথিবীকে জানতে চাওয়া, নতুন নতুন অনুভূতিকে বুঝতে চাওয়ার অদম্য উচ্ছ্বাস যার চোখে মুখে উপচে পড়ে। আমি তখন ভার্সিটিতে, বন্ধু বান্ধব, আড্ডা এবং কেরিয়ার নিয়ে ছিল আমার সব ভাবনা। সেই ভাবনার মাঝে প্রশান্তি ছিল এই পরিবারের প্রতিটা মানুষ, যাদের ছোট থেকেই আপন ভেবে এসেছি। বাবা তো সারা জীবন নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো, এবং এখনো থাকে। আচ্ছা, সেসব কথা থাক। দুই পরিবারের সবাই আমার বড়, আমাকে উপদেশ আদেশ সবই করতো। কিন্তু আমার উপদেশ আদেশ করার একজনই ছিল, এবং এখনো আছে, আর সেটা হলো নাবিলা। ছোটবেলা থেকে ওকে খুব শাসন করতাম, বড় বড় ভাব দেখাতাম, কেউ আমাকে মেনে চলুক সেই জন্য আর কি। নাবিলাকে শাসন করতে আমার খুবই ভালো লাগতো। ওর বোকা বোকা চোখে যখন আমার জন্য ভীতি কাজ করতো, তখন খুব মজা পেতাম। আমাকে সবসময় এড়িয়ে চলতে চাইতো ও। আমি তো কিছুতেই হতে দিতাম না, তবে শাসনের ভালো জন্যই করতাম। প্রতিদিন সন্ধ্যা হলেই পড়তে বসাতাম। নাবিলা আমাকে তাড়াতে একদিন পেটে ব্যথা তো একদিন মাথা ব্যথা বলে ঘাপটি মেরে থাকতো দাদির ঘরে গিয়ে। কিন্তু সত্যি যখন অসুস্থ হতো, দাদির সাথে পারলে আমি নিজেও সেবা করতাম। আমার কাছে এই যত্ন, দায়িত্ববোধ, শাসনের কোনো নামই ছিল না। শুধু জানতাম ওকে আঁকড়ে রাখা, সঠিক পথে চালনা করা আমার কর্তব্য। দুই পরিবারের সবার আদরে ছিল নাবিলা। আমার মায়ের একটা মেয়ের খুবই শখ ছিল, কিন্তু তা হয়নি। নাবিলাকে তিনি নিজের মেয়ে মনে করতেন। হয়তো মায়ের আদরেরও যত্নের ছিল বলেই নাবিলা আমারও যত্নেরও আদরের হয়ে ওঠে। যদিও আদরের পরিপ্রকাশ করতে আমি নারাজ ছিলাম, বেশ কঠোরতা দেখাতাম। প্রয়াস থামল। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা। চোখ দুটো যেন সেই সব দিনগুলি আবার দেখতে পাচ্ছে মনের আয়নায়, অনুভব করতে পারছে অতীতের স্মৃতি। সবই প্রাণবন্ত হয়ে ধরা দিচ্ছে আবার। ওর চোখের খুশিটা জেসি দেখতে পেল না শুধু নাবিলা। ও নিজের চোখ বন্ধ করে শুধু প্রয়াসের বলা কথাগুলো অনুভব করতে লাগলো। ওর প্রয়াস ভাইয়া ওকে নিয়ে নিজের অনুভূতির কথা বলছে, এও কি সম্ভব? নাবিলার অর্ধবার্ষিক পরীক্ষার পর সে 1 সপ্তাহের জন্য খুলনা চলে যায় তার মামার বাড়িতে। সম্ভবত সেখানে তার মামাতো বোনের বিয়ে ছিল। সেখান থেকে ফিরেই নাবিলার মাঝে কিছু পরিবর্তন আসতে থাকে। পড়তে বসলেই হঠাৎ হঠাৎ অন্য মানুষ হয়ে পড়তো। পড়তে বসার জন্য কোনো বাহানাও করতো না। মাঝে মাঝে আবার পড়ার সময় আমি মোবাইল স্ক্রল করতে ব্যস্ত হয়ে পড়লে ও আমার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতো। হুট করেই পরিবর্তনগুলো চোখে বাজলেও প্রথম প্রথম পাত্তা দিতাম না তেমন একটা। নাবিলা কিশোরী বয়সে যেন বিপদগামী পথে না যায় সেজন্য যথেষ্ট খেয়াল রাখতাম। কিন্তু কে জানতো, যেসব জিনিস আটকানোর জন্য ওকে বাইরের ছেলেদের থেকে সেভ করতাম, ও ঘরের ভিতরে সেসব অনুভূতিতে আক্রান্ত হবে, এবং সাথে সাথে আমাকেও আক্রান্ত করবে। পড়া না পারলে বকার জন্য যেই চোখে আমি ভয়ভীতি কাজ করতো, সেই চোখে হঠাৎ ভয়ের বদলে অভিমান দেখে আমি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। যে মেয়েটা আমার থেকে পালাতে চাইতো, সেই মেয়েটাই যেন আঠার মতো আটকে থাকলে খুশি হয়। ওর কিশোরী বয়সের আবেগকে কিভাবে সামলাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। ওকে বোঝানোর জন্য মনস্থির করতে না করতেই আমার ভার্সিটির এক বন্ধু ওকে পছন্দ করে বসে। আমায় এসে রিকোয়েস্ট করে যদি নাবিলার পরিবার রাজি থাকে তবে তাকে আংটি পরিয়ে রাখতে চায় সে। কথাটা শুনেই আমার টনক নড়ে। একটা বাচ্চা মেয়েকে আংটি পরাতে চায়। নাবিলা তো একটা ছোট্ট মেয়ে, অন্তত আমার কাছে নাবিলা মানে সবসময় ছিল একটা ছোটবেলার পিচ্ছি মেয়ে। কিন্তু বন্ধুর এহানো কথা শুনে আমি নাবিলার দিকে মনোযোগ দিয়ে তাকাই। সত্যি মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। শরীরে নারী সুলভ সৌন্দর্য, সুশ্রী সকল বৈশিষ্ট্য বিদ্যমান। মুখটাতে একটা সুন্দর আভা খেলা করে সবসময়। আমার সামনে আসলে কেমন যেন লজ্জায় নুয়ে পড়তো মেয়েটা। একদিনেই যেন বড় হয়ে উঠল আমার কাছে। ওই রূপ, ওই চুল, চশমা পরা আঁখি যুগল যেন নতুন করে আবিষ্কার হলো আমার কাছে। কই, আগে তো চোখে পড়েনি এসব। আসলে আমি কোনোদিন সেভাবে তাকাইনি ওকে দিকে, তাই আমার কাছে সবকিছু ছিল অনাবিষ্কৃত। আমার মধ্যে একরকম জড়তা চলে আসে। একে তো নাবিলাকে নতুনভাবে আবিষ্কার করার অস্থিরতা, তার উপর আবার নাবিলা আমাকে আকৃষ্ট করা, আশেপাশে ঘুরঘুর করার পাগলামিতে মেতে ওঠে। সব মিলিয়ে আমি দিশারা অবস্থায় পড়েছিলাম। প্রয়াস লম্বা শ্বাস নিল। আকাশে একটা আধো খাওয়া রূপালি চাঁদ ঝলমল করছে, যার আলো গলে পড়ছে প্রয়াস আর জেসির গায়ে। আধার কিছুটা মলিন হয়ে আছে সেই আলোয়। নিশুতির নাম না জানা পোকাগুলো একাধারে ডেকে চলেছে দূরের ঝোপ থেকে। হিমেল হাওয়া এসে লাগলো ওদের গায়ে। শিরশির করে উঠল প্রয়াসের শরীর, সাথে মনও। জেসি জিজ্ঞেস করলো, তোমার দিক থেকে শুরুটা কিভাবে হলো?
প্রয়াস চোখ বন্ধ করে বাতাসে নিজের অনুভূতি ছড়িয়ে দিয়ে আবার বলতে শুরু করলো। পৌষ মাস চলছে তখন। সকাল সকাল ভালোই কুয়াশা পড়তো। শীত ভাবটা তখনও প্রখর হয়নি। ভোরের নামাজের পর প্রায় আধা ঘন্টা দৌড়ানো ছিল আমার নিত্য অভ্যাস। এমনই এক সকালে দৌড়ে বাড়ি ফিরতেই থমকে গেছিলাম আমি। থমকে গেছিল আমার সব অনুভূতি। শুধু থমকে যায়নি আমার বেহায়া চোখ দুটো। পূর্ব আকাশে যখন সূর্য উকি দিয়েছে সবে, তার রক্তিম আভা ভোরটাতে মুখ মলিন অদূরে করে তুলেছে। সে আদরে রক্তিম ভরে বারান্দায় এসে এক রমণী লাল পাড়ের শাড়ি পরে পায়ে আলতা দিতে ব্যস্ত ছিল। খোলা চুলগুলো বারবার ওর মুখের ওপর এসে বিরক্ত করছিল। সে চোখ মুখে বিরক্ত ফুটিয়ে মুখ থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দিয়ে আবার আলতা লাগাতে ঝুঁকে পড়ে পায়ের দিকে। আমি বারান্দায় দাঁড়িয়ে কতবার যে ঢোক গেলেছি জানা নেই। পিপাসায় গলা শুকিয়ে কাঠ হওয়ার জোগাড়। মনে হচ্ছিল যেন এক ট্যাঙ্ক পানি লাগবে ওই পিপাসা মেটাতে, কিংবা নাও মিটতে পারে। অনভিজ্ঞ হয়ে এবড়ো থেবড়ো করে আলতা লাগিয়ে মেয়েটি বিশ্বজয়ের হাসি দিয়ে দাঁড়ালো এবং সাথে সাথেই দুজনের দৃষ্টি একসাথে মিলিত হলো। নাবিলা হয়তো সেই সময় আমাকে আশাও করেনি। আকস্মিক লজ্জায় মিলিয়ে গেল একদম। ভোরে রক্তিম সূর্যের মতোই ওর গাল দুটো একদম লালিমা দেখা গেল। আমি তখনও দেখেই যাচ্ছি বেহায়ের মতো। শাড়িতে মেয়েটার বয়স আরেকটু বেড়ে গেল মনে হলো। উচ্ছল কিশোরী থেকে একদম নারীতে পরিণত হয়ে গেল মেয়েটা। এক চিলতে লাজুক হাসি দিয়ে যখন আমার বুকে ঝংকার তুলে ও দৌড়ে গেল, তখন ধ্যান ভঙ্গ হয়ে ভাবতে লাগলাম আসলে কি থেকে কি হয়ে গেল আমার। ঘরে এসে ঘাম জড়ানো শরীর বিছানায় এলে দিলাম। বারবার সেই মানবী রক্তিম গানগুলো দেখতে ইচ্ছে করছিল। মনকে সামলানো বড্ড তাই হয়ে উঠেছিল। সেই না নিজেকে একটু সামলে উঠলাম, তখনই সে আবার এসে এলোমেলো করে দিল আমাকে। সেদিন আমার জন্মদিন ছিল। নিজের হাতে পায়েস করে এনেছিল খাওয়াবে বলে। তাই তো মহারানীর সকাল সকাল সেজে গুজে তৈরি হয়ে এসেছিল, কিন্তু আমাকে অশান্ত করে দিয়েছিল একদম। ওর সামনে তুতলে উঠেছিলাম বারবার। নিজেকে ঠিক রাখতে গিয়ে ধমক দিয়ে বলেই ফেলেছিলাম যে তোকে সাদা শাড়িতে একদম বুড়ি বুড়ি লাগছে। একে তো চশমা পরে, তারপর আবার শাড়ি। তোকে দাদি বলে ডাকতে ইচ্ছে করছে আমার। খবরদার এসব পরে আমার সামনে আসবি না। মেয়েটার মুখটা একদম কাঁদো কাঁদো হয়ে উঠেছিল। কোনো মতে পায়েসের বাটিটা রেখে দৌড়ে চলে যায় আমার সামনে থেকে। অথচ আমার মন বলছিল অন্য কথা। বলতে ইচ্ছে করছিল আরো কিছু থাক আমার সামনে। পারিনি। সেদিন ঘরে দরজা আটকেছিলাম আমি। বন্ধুরা জন্মদিন সেলিব্রেট করতে কতবার ফোন দিয়েছে, কিন্তু আমি আটকেছিলাম ভোরের সে দৃশ্যতে। প্রেমানুভূতি এক ছোঁয়াচে রোগ, যা নাবিলার থেকে আমার শরীরে সহজেই প্রবেশ করে নিমেষে গ্রাস করে নেয় আমার শরীর, মন, অনুভূতি এবং চিন্তা শক্তিকে। সেই করাল গ্রাস থেকে আমি মুক্তি পাইনি, মুক্তি চাইও নি, শুধু অনুভব করেছি প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ। নাবিলার আবেগ যেন ট্রেনের গতিতে ছুটছিল তখন। আমার বকা সহজে হজম করে আবার আমার আশেপাশে ঘুরঘুর করত। নিজেকে সংশোধিত করে যথেষ্ট শক্ত ভাব দেখাতাম ওকে, কিন্তু ওকে আটকানোর সাধ্যই আমার ছিল না। পড়াশোনাতেও বেখালে হয়ে পড়েছিলাম, তাই বাধ্য হয়ে মিত্রে আশ্রয় নিই। আমি বলি আমার গার্লফ্রেন্ড আছে। কথাটা হয়তো ও আশা করেনি আমার থেকে। প্রথম কয়েকদিন ঘর থেকে বের হয়নি, পরে স্বাভাবিক হয়ে ওঠে। কিন্তু যেই চোখে ভয় মিশ্রিত লজ্জা বিরাজ করত, সেই চোখে লজ্জার স্থানে হানা দেয় একরাশ বিরক্তি। ভেবেছিলাম ওর HSC পর্যন্ত অপেক্ষা করব, ভার্সিটি অ্যাডমিশন হয়ে গেলেই নিজের মনের কথা জাহির করব। তাই মিথ্যে বলে এই সকল দিক থেকে ওকে দূরে রেখে পড়াশোনায় মন দেওয়াতে চেয়েছিলাম। আমার সব ইচ্ছে মতোই চলছিল। বিপত্তি বাজলো যখন জানতে পারলাম, দাদু আগের থেকে আমার পথ বন্ধ করে দিয়ে গেছে। কথা শুনে একদম ভেঙে পড়েছিলাম। দাদুর শেষ ইচ্ছে না হলে কোনো চিন্তাই ছিল না, তবে সেই সময় বিয়েটা ভাঙলে পরিবারটা খুব কষ্ট পেত, আর ওদের কষ্ট আমি কখনোই মানতে পারবো না। সেই জন্য নিজের ইচ্ছেকে বলি দিয়ে আমি পাড়ি জমাই কানাডাতে। নাবিলার সাথে কোনো যোগাযোগ রাখিনি। লন্ডনে তোমার বোনের বাড়ি না গেলে হয়তো অয়নের সত্যিটা আমার সামনে কখনো আসতো না, আর আমাকে দেবদাসের রোল প্লে করে কাটাতে হতো বাকিটা জীবন। সবটা জেনে নতুন করে আশা আলো দেখতে পেয়েছিলাম। তারপর তো সবই জানো। এই জন্য বুঝি আজ আমাকে নিয়ে সকালে শাড়ি কিনতে গেলে, আমার মাধ্যমে ওকেও শাড়ি পরালে, তাই না? জেসি জানতে চাইল। একদম। আজ আবার সে বিধ্বংসী রূপে আমি কুপকাত। এই রূপের সাগরে আমি বারবার, হাজারবার অবিরতবার ডুবতে চাই, ভাসতে চাই। এই প্রেমানুভূতিতে আমার মরণ শ্রেয়। তাহলে এখন কেন দেরি করছো মনের কথা জানাতে? মেয়েটাকে ধোঁয়াশার মধ্যে রেখেছো। আমাকে নিয়ে খুব জেলাস ফিল করে নাবিলা। আজ সকালে আমাদের একসাথে বের হতে দেখে ওর মুখটা দেখার মতো ছিল। প্রয়াস ঠোঁট চেপে হাসল।
আমি জানিও তোমাকে নিয়ে জেলাস। নাবিলা যে এত জলদি আমার প্রেমে পড়বে তা বুঝতেও পারিনি। ভেবেছি কাঠফড় পড়াতে হবে, কিন্তু সব একদম সহজই হয়ে গেল। ও জেলাসি মুখটা দেখার লোভ আমি সামলে উঠতে পারছি না, সেই জন্য তো এখনো বলতে পারিনি। তবে আর দেরি করবো না, এবার একদম আপন করে নেবো ওকে, আর দূরত্ব নয়। নাবিলার হাত পা কাঁপছে, উত্তেজনার চোখে পানি চলে এসেছে। কি শুনলো এসব? ওর প্রয়াস ভাইয়া ওকেই ভালোবাসে, কেবল ওকেই? খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে। এত সুখানুভব হয়তো কখনো হয়নি ওর। ছাদের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নিজেকে সামাল দিল নাবিলা। উত্তেজনায় কি করবে, কোথায় যাবে কিছুই বুঝলো না। একটু ঘাড় ঘোরাতেই দেওয়ালের সাথে চশমা সহ মাথা ঠুকে গেল ওর। হাতের চুড়িগুলো মৃদু আওয়াজ করে উঠল। নাবিলা জিভ কেটে থমকে দাঁড়ালো। নিস্তব্ধতা ভেঙে আওয়াজটা পৌঁছে গেল জেসি এবং প্রয়াসের কানে। কে কে ওখানে? প্রয়াস চেঁচিয়ে উঠল। নাবিলা জোরে কয়েকবার শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। পালাতে গেলে বুঝে যাবে ওরা, তাই ধরা দেওয়াই শ্রেয়। সিঁড়ি থেকে বের হয়ে ছাদে দাঁড়ালো নাবিলা। আধারের জন্য মুখটা তেমন স্পষ্ট না হওয়ায় নাবিলা কিছুটা স্বস্তি পেল। রাতের বেলা এখানে কি করছিস তুই? প্রয়াস ভুরু কুচকে করে প্রশ্ন করলো। আসলে ঘরে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে এসে দাঁড়াই। ওঠার সময় ধাক্কা খেলাম আর কি। নাবিলা কিছুটা হাসার চেষ্টা করলো, অনেকটা সহজ লাগছে এখন। তারপর আবার বলল, তোমরা রাতের বেলা ছাদে কি করছো? প্রয়াস যেন হাঁপ ছেড়ে বাঁচলো। যাক বাবা, কিছু শোনেনি তাহলে। আমরা যাই করি, রাতের বেলা একা একা ছাদে উঠবি না। ভালো না লাগলে যা, দাদিকে সময় দে, যা ঘরে যা। নাবিলা গটগট রাগ দেখাবার চেষ্টা করে মুখ ভেঙচি দিয়ে ধপধপ শব্দে পা ফেলে চুরির টুংটাং আওয়াজ করে নেমে গেল। রাত ক্রমশ গভীর হয়ে উঠেছে। আধ খাওয়া চাঁদটা পশ্চিম অন্তরিক্ষে বিরাজমান। মৃদুভাবে বয়ে চলা স্নিগ্ধ সমীরণে নাবিলার অশ্রু শুকিয়ে নোনা জলের ছাপ রেখে গেছে অনেকক্ষণ। এই কান্না সুখের, পরম আনন্দের। হৃদয় প্রশান্তির ঢেউ একের পর এক এসে আছড়ে পড়ছে। অশান্ত মন কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে প্রাপ্তির অমোঘ খুশিতে নিদ্রাহীন স্বপ্ন বুনতে ব্যস্ত হয়ে পড়েছে। নেই সময় নিয়ে ভাবনা অথবা নির্মল নিদ্রার প্রস্তুতি। নিশুতি আধার, শুনশান নীরবতা কিংবা হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসা প্যাঁচার আকস্মিক চিৎকারেও ভয়ের রেশ দেখা যাচ্ছে না মনের কোথাও। নাবিলা এক নির্ঘুম রজনী পার করছে আজ। সন্ধ্যার সেই খুশির রেশ অক্ষি যুগলের কোথাও নিদ্রা নামক বস্তুকে ঠাঁই দিচ্ছে না। নাবিলা যখন 10ম শ্রেণীতে মামা বাড়ি যায়, তখন ভালো লাগার প্রথম অনুভূতির আভাস পায়। ওর মামাতো বোনের প্রেমের বিয়ে ছিল। নাবিলা বোনকে জিজ্ঞেস করেছিল প্রেম কি, কিভাবে করে। ওর বোন হেসে উত্তর দেয়, যখন কাউকে ভালো লাগবে তাকে মনে মনে মিস করবি, তার জন্য আলাদা এক অনুভূতির দেখা পাবি, তার কথা, আচার আচরণ, ভঙ্গিমা সবসময় মনে ধরবে। তখন বুঝবি তার প্রতি তোর ভালো লাগা আছে। আর ভালো লাগাকে প্রাধান্য দিয়ে যখন সামনে এগোবি তখন প্রেমের দেখা পাবি। এরপর যতদিন মামা বাড়ি ছিল, নাবিলা শুধু ভালো লাগার ব্যক্তিটিকে খুঁজেছে। চোখ বন্ধ করে প্রয়াস ভাইয়ার মুখটাই পেয়েছে বারবার। এই একজন মানুষই তো ওর চারপাশে থাকতো সব সময়। ওকে আগলে রাখা, শাসন করা, নতুন কিছু শেখানোতে মত্ত থাকা মানুষটাই তো ওই সেই জন। তারপরই ভয়ের আড়ালে উকি দেয় নতুন অনুভূতি, যে অনুভূতির নাম জানা ছিল না নাবিলার। শুধু জানতো ভালো লাগা গায়ের থেকে শাড়িটা খোলা হয়নি এখনো, খুলবেও না সহজে। তার প্রিয় ব্যক্তিটির দেওয়া প্রিয় একটি উপহার এটা। চোখ বন্ধ করে বিছানায় গড়াগড়ি করতে করতে শাড়িটা দুমড়ে মুচড়ে আলুথালু হয়ে গিয়েছে, তবুও গা থেকে খসাতে ইচ্ছে করছে না। হুট করেই বারান্দা থেকে ধূপ করে একটা আওয়াজ এলো। মাঝরাতে এমন একটা আওয়াজ আসাটা নিঃসন্দেহে ভয়ের। নাবিলার মনেও ভীতি সৃষ্টি হলো। বারান্দার দরজাটা খোলাই আছে, সেখানে অল্প বিস্তর চাঁদের আলোর আনাগোনায় একটা অবয়ব স্পষ্ট হলো। অবয়বটা নাবিলার বারান্দার দরজায় দাঁড়িয়ে আছে। নাবিলা ভয় পেল, কিন্তু ঘাপটি মেরে পড়ে রইল বিছানায়। ভাবতে লাগলো কোনো ভূতের কবলে পড়লো নাকি বাড়িতে চোর ঢুকেছে। গেটে দারোয়ানকে টপকে চোর কিভাবে আসবে মাথায় এলো না নাবিলার। তবুও ঘাপটি মেরে দেখতে থাকলো আসলে কি হয়। চোর হলে সুযোগ বুঝে আঘাত করবে। আবছা অবয়বটা আধার ঠেলে নাবিলার খাটের পাশে এসে বসে পড়ল। নাবিলার হৃৎপিণ্ড প্রবল গতিতে বাড়তে লাগলো।
চোখ বুজে আয়তুল কুরসি পড়তে লাগলো মনে মনে। তওবা করলো আর কখনো বারান্দার দরজা খোলা রাখবে না। বারান্দা দিয়ে আসা বাতাসে হঠাৎই একটু পরিচিত সুবাস নাকে এসে বাজলো নাবিলার। এই সুবাসটাই ঘুমের মাঝে অনুভব করেছে অনেকবার। প্রয়াস ভাইয়ের ডিওডোরেন্ট এর সুবাস এটা। নাবিলার ভয় কেটে গেল, কাঁপুনি কমে গেল, কিন্তু হৃৎপিণ্ডের অস্বাভাবিক গতি যেন খালি রাস্তা পেয়ে সাই সাই করে বেড়েই চলেছে। প্রয়াস ভাইয়ার ঘরে আলো জ্বলা, ঘুমের মাঝে পরিচিত গন্ধ পাওয়া, কপালে উষ্ণ স্পর্শ, সব উত্তর মিলে গেল সহজেই। এতদিনের অসমাপ্ত সমীকরণের সমাধান হলো। প্রয়াস এসেছে, আজই প্রথম নয়, আগেও অনেকবার মধ্যরাতে এই ঘরে আগমন ঘটেছে ওর। প্রয়াস ড্রিম লাইটটা জ্বালিয়ে দিল, মুহূর্তেই একটা লাল ম্লান আলো সারা ঘরের আধার দূরীকরণে লেগে গেল। প্রয়াস ফিরে এসে নাবিলার কাছে বসলো। নাবিলার মাথার চুলে হাত গলিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। ও কিছুটা ঝুঁকে এলো নাবিলার দিকে। প্রয়াসের উষ্ণ নিঃশ্বাস ক্ষণে ক্ষণে আছড়ে পড়তে লাগলো নাবিলার মুখে, সাথে হৃদয়েও। নাম না জানা প্রশান্তি খেলে গেল দুজনের বুকে। তারা একজন আরেকজনকে অনুভব করছে, কিন্তু সেটা নাবিলা জানলেও অপরজন জানে না। প্রয়াস লাল খয়েরি আলো আধারের খেলায় প্রেয়সীর মুখে চোখ বোলালো। স্পষ্ট নয়, বেশি, কিন্তু তবুও প্রশান্তির। নাবিলার চোখের কোণে শুকিয়ে যাওয়া জলধারায় নজর পড়তেই সেখানে আঙ্গুল ছোঁয়ালো প্রয়াস। মেয়েটা বুঝি অভিমানে আবারও কেঁদেছে। না, এবার বেশি বেশি হয়ে গেছে, আর কাঁদাবে না তার হৃদয় মোহিনীকে। প্রয়াসকে কিছুটা ভরকে দিতেই নাবিলা নড়ে চড়ে উঠল। সাথে সাথেই প্রয়াস ওর চোখের পাশ থেকে আঙ্গুল সরিয়ে নিল। নাবিলা উল্টো পাশে ফিরে শুয়ে ঠোঁট টিপে হাসল। শাড়ি পরে শোয়ার ফলে নাবিলার পিঠের দিকটায় এবং কোমরের কাছটা থেকে শাড়ি সরে উন্মুক্ত হয়ে গেল। প্রয়াসের নজর সেদিকে পড়তেই তড়াক করে বসা থেকে উঠে নাবিলার পায়ের কাছ থেকে কাঁথা টেনে গলা অবধি ঢেকে দিল। বিড়বিড় করে বলল, এই মেয়ে ঘুমের মধ্যে আমাকে পাগল করতে আনতে থাকে। উফ! নিস্তব্ধতায় প্রয়াসের আস্তে বলা কথাটা স্পষ্টভাবে নাবিলার কর্ণকুহরে পৌঁছতে সময় নিল না। নাবিলা লজ্জা পেয়ে গেল, হয়তো গালে সেই লজ্জার আভাস ফুটে উঠেছে। ভুলেও প্রয়াসকে বুঝতে দেবে না যে ও জেগে আছে। আবার কিছুটা নড়ে ওঠার ভান ধরে কথাটা নাকে মুখে গুজে নিল। প্রয়াস এবার আফসোস করলো কাঁথাটা দিয়ে ঢেকে দেওয়ার জন্য। প্রয়াস দাঁতে দাঁত চেপে স্বগোক্তি করলো, এ তো মহা ঝামেলা। দেখালে কোমর পিঠ সহ দেখাবে, আবার ঢাকলে মাথার চুল সহ ঢেকে ফেলবে। শান্তিতে দেখার স্বাদটা পূরণ হবে না আমার। ধর! প্রয়াসের কথায় নাবিলা কাঁথা কামড়ে হাসি আটকালো। প্রয়াস আরো কিছুক্ষণ বসে থেকে আফসোসে দীর্ঘশ্বাস ফেললো। উঠে গিয়ে ট্রিম লাইটটা বন্ধ করে বারান্দায় দরজা চাপিয়ে দিল। তারপর বারান্দা টপকে আবার নিজের ঘরে চলে গেল। দুটো বারান্দা পাশাপাশি এবং মাঝখানের দূরত্ব কম হওয়ায় টপকানো খুব কঠিন কাজ নয়। প্রয়াস যেতেই নাবিলা হাঁপ ছাড়লো। তারপর কিছুক্ষণ শব্দ করে হাসলো। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। মনের গহীনে লুকায়িত ভালোবাসার সব উপচে বেরিয়ে আসতে চাইছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমিও আমার ভালোবাসার মানুষটা পেয়েছি। সে আমার, শুধুই আমার। বারান্দায় সোনালি আলো ঝলমল করে সকালের অভিবাদন জানাচ্ছে। আকাশের নীল রংটা কিছুটা ঘোলাটে ধূসর বর্ণ ধারণ করে আছে, তবে পূর্বাকাশে সূর্য প্রতীয়মান হয়ে আছে সদর্পে। নাবিলা ঘুমিয়েছিল ভোরের দিকে, তাই ঘুম ভাঙল কিছুটা দেরি করে। আড়ামোড়া ভেঙে বারান্দায় এসে প্রয়াসের ঘরের দিকে তাকালো। জানালার পর্দা সরানো, সেদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। কালকের কথাগুলো মনে হতেই নাবিলার অস্থি মজ্জায় লজ্জারা হানা দিল। প্রয়াস ভাইয়ার সামনে দাঁড়াবে কি করে বুঝতে পারছে না নাবিলা। প্রয়াস ভাইয়াও ওর মনের খবর জেনে বসে আছে। ইস, মানুষটাকে কল্পনা করেই ওর অনুভূতিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। বুকে কাঁপন ধরছে, অজানা এক খুশি বয়ে যাচ্ছে শরীর জুড়ে। সামনে দাঁড়িয়ে থাকতে পারবে তো? খাবার খাওয়ার জন্য নামতেই প্রয়াসের সামনে পড়লো নাবিলা, সাথে জেসিও আছে। ওরা দাদির সাথে বসে আড্ডা দিচ্ছে। নাবিলা কিছুটা অবাক হলো দৃশ্যটা দেখে। ওর দাদি যথেষ্ট রক্ষণশীল মনোভাবের মানুষ। মেয়েদের আধুনিক পোশাকে তার ঘোর আপত্তি। সেখানে জেসি টি শার্ট আর জিন্স পরে দাদির সাথে বসে গল্প করছে। কয়েক মুহূর্তের জন্য অনুভূতি লজ্জা ভুলে দাদিকে নিয়ে ভাবনায় মগ্ন হয়ে গেল নাবিলা। মায়ের ডাকে ধ্যান ভঙ্গ হলো।
এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? খেতে আয়। পড়াশোনা তো ছেড়েই দিয়েছিস প্রায়। খেয়ে দে, ভার্সিটি যা। নাবিলা নিজেকে সামলে মায়ের সামনে গেল। সাইমা বেগমকে চোখের ইশারায় জেসি এবং দাদির দিকে দেখালো। সাইমা বেগম মেয়ের ইশারা বুঝল। তিনি স্মিত হেসে বলল, জেসির নাকি ওনাকে দেখে তোর মতো দাদির ভালোবাসা পেতে ইচ্ছে করে জানালো। মেয়েটা মায়াবী ভীষণ, মানুষের সাথে মিশতে পারে ভালো, তাই মাও গলে গিয়েছে। নাবিলা আর একবার পিছনে ফিরে তাকালো। প্রয়াসের সাথে চোখাচোখি হয়ে গেল ক্ষণে। লজ্জাটা আবার দিক বিদিক ছুটে এসে আছড়ে পড়ল নাবিলার গায়ে। চোখ সরিয়ে চেয়ার টেনে বসে পড়ল ও। মাত্র খাবার মুখে তুলেছে এমন সময় সাইমা বেগম প্রয়াসকে উদ্দেশ্য করে বলে উঠল, নাবিলার পর তোর বিয়ের তোড়জোড় করব ভেবেছিলাম, তা তো হলোই না। সেসব বাদ, এবার তোর বিয়ে নিয়ে আগে ভাবতে হবে। শাহেদ ভাই তো কাজের মধ্যে ধ্যান জ্ঞান দিয়ে বসে আছে, কখন আসে কখন যায় ঠিক নেই। ভাবি মারা যাওয়ার পর কাজকেই আঁকড়ে ধরে আছেন তিনি। মাঝে একদিন বলেছিল তোর বিয়ে নিয়ে আলোচনা করতে। তোর পছন্দ থাকলে বলে ফেল বাবা, পারতি তুই নিজেই পছন্দ করবি, আমরা শুধু শুভ কাজ সেরে ফেলবো। নাবিলার কাশি উঠে গেল মায়ের কথায়। প্রয়াস ছুটে এসে গ্লাসে পানি ঢেলে ওর সামনে ধরল। কাস্তে কাস্তে চোখে পানি এসে গেছে। গ্লাসের পানিটুকু খেয়ে কিছুটা শান্ত হলো নাবিলা। প্রয়াস ডাইনিং টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে সকলের অগোচরে নাবিলার চোখের কোণের সামান্য লেগে থাকা জলটুকু তর্জনী দিয়ে স্পর্শ করে সামান্য ঝুঁকল। মৃদু স্বরে বলল, এইটুকুতে কাশি উঠলে চলে? নাবিলার হৃদস্পন্দন হাওয়ার গতিতে বাড়তে লাগলো। প্রয়াস এত কাছে আসায় আজ ওর সব অনুভূতিই যেন আলাদা, অন্যরকম। প্রয়াস সাইমা বেগমের দিকে ফিরে বলল, বিয়ে তো করবোই মনি, নিজের পছন্দের মেয়েকেই করবো, চিন্তা করার দরকার নেই। মেয়ে তোমাদের চোখের মনে হয়ে আছে এবং থাকবেও। পুরো এক সপ্তাহ নাবিলা প্রয়াসকে এড়িয়ে চলেছে। ওকে কষ্ট দেওয়া, জেলাসি ফিল করানোর ফল হিসেবে দূরে থেকেছে। সকাল সকাল ক্যাম্পাসে চলে গেছে এবং দুপুরে ফিরে আবার বাবার অফিসে বসেছে। তারেক হোসেন নাবিলাকে একজন সাধারণ নতুন কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে। সেখানে পার্ট টাইম কাজ শিখছে। পুরোপুরি শিখে গেলে তারেক হোসেন নাবিলাকে বেতনভুক্ত কর্মচারী বানাবেন। নাবিলাদের দুইটা গাড়ি থাকা সত্ত্বেও ওকে রিক্সা কিংবা বাসে করে চলাফেরা শিখিয়েছেন তারেক হোসেন। তিনি আর 5টা বড়লোক সন্তানের মতো নাবিলাকে বড় করেননি। জীবনে সবকিছু না চাইতে পাওয়া গেলে তার কদর থাকে না, কিংবা কোনো কিছু পাওয়ার তীব্র আশা আকাঙ্ক্ষা ধারণ করে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য পরিশ্রম না করলে তার মর্ম থাকে না। জীবন একটা সংগ্রাম, কারো ক্ষেত্রে বেঁচে থাকার সংগ্রাম, কারো ক্ষেত্রে ভালো থাকার, নিজের মনের সাথে সংগ্রাম, আবার কখনো শরীরের জন্য। এখানে সব ক্ষেত্রে টিকে থাকতে লড়াই করা শেখা উচিত, কেননা অবস্থার পরিবর্তন কেবল সময় সাপেক্ষ ব্যাপার। তাই আরাম ছেড়ে বেরিয়ে পৃথিবীর প্রকৃত স্বাদ গ্রহণ করা উচিত। নাবিলা সেভাবেই থেকেছে সব সময়, যদিও দাদির আশকারায় মাঝে মাঝে মাথায় উঠে যেত। এবার সে বাস্তবিক লড়াইয়ের মাঠে নামতে চায়। তারেক হোসেন মেয়ের সিদ্ধান্তে খুব খুশি। নাবিলা বিকেলের শেষ ভাগে বাড়ি ফিরে একবার বারান্দায় ঢু মারল। প্রয়াস ওর বারান্দায় তখন গম্ভীর চোখে তাকিয়েছিল। প্রয়াসের এমন চাহনির মানে জানে নাবিলা। রাতের বেলা বারান্দার দরজাটাও ভালো করে লাগিয়ে ঘুমায় নাবিলা, যার ফলে প্রয়াসের মন চোখ সব ক্লান্ত তৃষ্ণার্ত। প্রয়াস ভেবে পাচ্ছে না নাবিলা কেন এমন হয়ে গেল হুট করে। কেয়ারলেস একটা মেয়ে হুট করেই দায়িত্বজ্ঞান সম্পন্ন হয়ে উঠেছে। অবশ্য প্রয়াস এমনই চাইতো, তবে এখন মনে হচ্ছে সেই কেয়ারলেস নাবিলাই ভালো ছিল। নাবিলা চোরের মতো চলে যেতে নিতেই প্রয়াস বলল, অবশ্যই চাঁদ হয়ে গেছিস না, আজকাল দেখাই পাওয়া যায় না। হ্যাঁ, দায়িত্ব নেওয়া শিখছি। তুমি না বলেছিলে আমাকে আরো স্ট্রং হতে হবে, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, তাই করছি। দায়িত্ব মাই ফুট, আমিও তো কাজ করছি না, তাই বলে ব্যক্তিগত জীবন ভাসিয়ে দিয়েছি নাকি? নাবিলা চোখ টিপে হাসলো। ব্যক্তিগত জীবন কোথায় ভাসিয়ে দিলাম? আমি তো দুপুর পর্যন্ত বেশ ভালোই সময় কাটাই বন্ধুদের সাথে, তারপর একটু অফিসের কাজে মন দেই। প্রয়াস তাচ্ছিল্য করে বলল, আচ্ছা, আজকাল ভার্সিটির বন্ধু এত প্রিয় হয়ে উঠেছে বুঝি? বাড়ির মানুষদের সাথে একটু সময় কাটানো যায় না? ছাদে ওঠা যায় না? যে সে একা একা একটা মেয়ে বাড়িতে আছে, ওকে একটু সময় দেওয়া যায় না? আমি তো সবার সাথেই সময় কাটাই। তুমি জিজ্ঞেস করে দেখতে পারো, জেসি আপুর সাথে প্রতিদিনই কথা হয়। তাছাড়া তুমি তো আছোই,
জেসি আপুর জন্য তুমিই যথেষ্ট। প্রয়াসের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তার মানে ও ছাড়া বাকি সবার সাথে কথা বলার সময় হচ্ছে নাবিলার, ওকে পাত্তাই দিচ্ছে না। মেয়েটা এত নিষ্ঠুর হলো কিভাবে? জেসিকে নিয়ে জেলাসও ফিল করছে না। প্রয়াসের রাগী মুখ দেখে নাবিলা নিচে থেকেই বলল, কফি হবে? তোর কফি তুই খা। প্রয়াস বারান্দা ত্যাগ করলো। নাবিলা বুঝলো একটু বেশিই হয়ে গেছে বোধহয়। এবার কিছুটা দূরত্ব ঘোচাতে হবে, কিন্তু এত সহজে ধরা দেবে না। ক্রমশ গাঢ় হতে থাকা আধারে কফি হাতে দাঁড়িয়ে আছে প্রয়াস, নাবিলা। তবে আধার ওদের স্পর্শ করতে পারেনি। ছাদের একপাশে জ্বলা টিমটিমে সাদা বাল্বটা ওদের চারপাশে অল্প বিস্তর আলোময় করে তুলেছে। রেলিং এর ওপর একটা কফি মগের ধোয়া অবহেলায় উড়ে বেড়াচ্ছে। দুজনের দৃষ্টি অন্তরিক্ষে নিবদ্ধ। নাবিলার ঠোঁটের কোণে এক প্রশান্তিময় অনুভূতিময় হাসি, হাতে কফি মগ। ধূসর ঘোলাটে আকাশ থেকে দৃষ্টি সরিয়ে নাবিলা প্রয়াসের দিকে তাকালো। এখনো কফিতে চুমুক দেয়নি লোকটা। রামগরুরের ছানার মতো মুখ করে আছে, সেই মুখ অভিমানে টইটুম্বুর। নাবিলা প্রয়াসের মনোযোগ পেতে শব্দ করে চুমুক বসালো মগে। প্রয়াস আগের মতোই রইল। তোমার সাথে থেকে থেকে এই জঘন্য তেতো কফি কবে যে প্রিয় হয়ে উঠলো বুঝলামই না। প্রয়াস তখনও নির্বিকার। হ্যাঁ, আর আমি অপ্রিয় হয়ে উঠছি, তাই তো? মনে মনে ভাবলো প্রয়াস। নাবিলা এবার তীক্ষ্ণ গলায় বলল, কফি কি খাবে নাকি গরমটাই মুখে ঢেলে দিব? প্রয়াস এবার ভ্রু বিলাস করে ওর দিকে তাকালো। গমগমে কণ্ঠে বলে উঠল, দায়িত্বের সাথে সাথে তোর সাহসটা একটু বেশি বেড়ে যাচ্ছে না? তুমি কি ধমকাচ্ছিস? এ মানে রাগ করছো কেন? আমি তো তোমার মৌনব্রত ভাঙার জন্য বললাম। প্রয়াস আগের চেয়ে দৃঢ় গলায় বলল, হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। এক সপ্তাহ উধাও থেকে আজ মানুষ সেবা করে কফি দিতে আসছিস, তাই তো? লাগবে না তোর কফি, জেসি এর থেকে অনেক ভালো কফি বানায়। আজকাল তোর বারান্দার দরজা বন্ধ থাকে দেখছি, আগে তো খোলা রাখতি। খুব কেয়ারফুল হয়ে গেছিস না? নাবিলা হাসি চেপে বলল, রাতে তো বন্ধ করাই উচিত, তাই না? যদি আবার বারান্দা টপকে চোর আসে, আমার তো ভুলেও ঘুম ভাঙবে না। বারান্দা বন্ধ রাখার সাথে তোমার রাগের কি সম্পর্ক? নাবিলা ভ্রু নাচালো। প্রয়াস কিছুটা হকচকিয়ে গেলেও প্রকাশ করল না। বলল, রাগের সম্পর্ক কেন হবে? আগে কোলা দেখতাম তাই বললাম, নাথিং এলস। তারপর অন্যদিকে ফিরে বিড়বিড় করে বলল, এত কেয়ারফুল হতে কে বলেছে? আমি কি মরে গেছি নাকি? ওই বারান্দায় কেউ পা দেওয়া তো দূরে থাক, চোখ তুলে তাকালে বৃন্দাবন দেখে দেবো। নাবিলা শুনেও না শোনার ভান করল। অনুনয়ের সুরে বলল, বলছি কি, সারাদিন তো অনেক ধকল গেল, তারপর বাড়ি ফিরে কফি বানালাম। আমার এই কষ্টের কি কোনো মূল্যায়ন করবে না? কফিটা খাবে না? এখন থেকে প্রতিদিন সন্ধ্যায় কফি করে দিব, প্রমিস? প্রয়াস এক ভ্রু উঁচিয়ে তাকালো। নাবিলা আদতেও কথাটা মানবে কিনা বুঝতে চাইছে। সত্যি প্রমিস। আমার বিয়ে হয়ে গেলেও শ্বশুরবাড়ি থেকে এসে কফি বানিয়ে দিয়ে যাব, সত্যি। ও, আমার আগে তো তোমার বিয়ে হবে এবার, সমস্যা নেই। ভাবি থাকলেও আমি কফি করে দিব। প্রয়াসের ঠিক হতে থাকা মেজাজটা আবার চটকে গেল। এই মেয়ে হুট করে এমন বাদর কিভাবে হলো? ডান হাতটা বাড়িয়ে নাবিলার দুই গাল চেপে ধরল প্রয়াস। কিছুটা ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, আমার 10টা বাচ্চা হলো, তোকে কফি দিতে হবে, বুঝতে পারলি? প্রয়াসের এহেন আচরণে নাবিলা কিছুটা ভরকে গেল। প্রয়াসকে এড়িয়ে চলার একটা কারণ হলো লজ্জা। নাবিলা যতই সাহস দেখাবার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে এই মানুষটার সামনে এলে লজ্জারা ঘিরে ধরে চারপাশ থেকে। তারা দুজনই দুজনের মনের খবর জানে, কিন্তু অপরজনকে জানাতে নারাজ। প্রয়াসের মনের খবর জেনে নাবিলা কিছুতেই আগে জানাবে না। তাই ঠিক করে নিয়েছে যতদিন না প্রয়াস নিচের মুখে স্বীকার করছে অনুভূতির কথা, নাবিলা জ্বালিয়েই যাবে অনবরত। জেসি মামাবাড়ির মানুষদের সাথে যোগাযোগ করেছে। অনেক বছর হলো মামাবাড়ি যাওয়া হয় না জেসির। যদিও ওর মা বছর দুয়েক পরপরই আসেন। জেসির দেশে আসার সুবাদে ওর মাও দেশে ফিরছেন। তার মা মেয়ে মামাবাড়িতে থাকবে কিছুদিন, সেই নিয়েই খাবার টেবিলে কথা হচ্ছিল। নাবিলাদের খাবার টেবিলে আড্ডা একদম জমে উঠেছে। জেসি সবাইকে জানালো সে সবাইকে খুব মনে করবে। প্রয়াসের দিকে তাকিয়ে বলল, তোমাকেও খুব মিস করবো প্রয়াস, তবে শেষের দিনগুলো এখানে থাকবো, কিন্তু এর মধ্যে বিয়ে নিয়ে ভাববো, বুঝলে?
প্রয়াস শুধু হেসে আর চোখে নাবিলার দিকে তাকিয়ে ওর প্রতিক্রিয়া দেখতে চাইল। নাবিলা হাসি হাসি মুখেই খাবার খাচ্ছে। সাইমা বেগম ওদের কথা শুনে ভেবে নিলেন প্রয়াস এবং জেসির মধ্যে হয়তো কিছু আছে, হয়তো ওরা এখন বিয়ে নিয়ে ভাবছে। তাই জেসির মা আসছেন। নাবিলা প্রয়াসের সামনেই বসেছিল। জেসির কথা শুনে দাঁত কেলিয়ে বলল, একটা কাজ করো আপু, ভাইয়াকেও সাথে নিয়ে যাও, তাহলে একসাথে ঘোরাঘুরি করতে পারবে আর মিস করতেও হবে না। নাবিলার কথায় প্রয়াস এবং জেসি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। প্রয়াসের ঠান্ডা মেজাজ খিচে উঠল মুহূর্তেই। যেই মেয়েকে জেলাস করাতে এত কিছু, সেই নাকি বলছে তাকে সাথে নিয়ে যেতে। প্রয়াসের মনে অন্য ভাবনা ঢুকে গেল। নাবিলার মন হয়তো প্রয়াসের উপর থেকে সরে যাচ্ছে, অনুভূতি বিলীন হয়ে যাচ্ছে। হয়তো ভাবছে জেসি আর প্রয়াস আসলেই দুজন দুজনকে ভালোবাসে। তাহলে তো সর্বনাশ। প্রয়াস ক্ষুব্ধ চোখে নাবিলার দিকে তাকিয়ে রইল। না, আর দেরি করা ঠিক হবে না, না হলে এই মেয়ে উড়াল দেবে। ঘুমানোর সময় বারান্দার দরজাটা খোলা রাখলো নাবিলা। পুরো সপ্তাহ ইচ্ছে করেই বন্ধ করে রেখেছিল। বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে 2 ঢোক পানি খেলো। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়ল। শেষ রাতে হঠাৎই ধূপ করে একটা শব্দ হলো বারান্দায়। নাবিলার ঘুম ভেঙে গেল। মুচকি হেসে ঘাপটি মেরে রইল সে। সকাল সকাল প্রয়াসের মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে। শাহেদ সাহেব ওর জন্য মেয়ে পছন্দ করে ফেলেছেন। সেই মেয়ে আর কেউ না, জেসি। তিনি জেসি এবং প্রয়াসের ভালো বন্ধুত্ব দেখে ভেবে নিয়েছেন দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক আছে। সকালে অফিসের উদ্দেশ্যে বের হওয়ার আগে শাহেদ সাহেব প্রয়াসকে ডাকলেন। শাহেদ সাহেব কিছুটা শক্ত ও গম্ভীর মেজাজের মানুষ। প্রয়াস কিংবা পরিবারের প্রতি তেমন একটা যত্নবান তিনি নন। সাইমা বেগমের কাছে ছেলের দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্তে অফিস সামলে যাচ্ছে। প্রয়াসের মা মারা যাবার পরই মূলত সাংসারিক ঘোরপ্যাচ থেকে নিজেকে মুক্ত করে ফেলেছেন। দ্বিতীয় বিয়ে কিংবা সংসার সবই ওনাকে আকৃষ্ট করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। হয়তো মানুষটা মারা যাওয়ার সাথে সাথে নিয়ে গেছেন শাহেদ সাহেবের সকল সাংসারিক অনুভূতি। কিন্তু নিজের জীবনের মতো প্রয়াসের জীবনকে হেলাই ভাসালে চলবে না। এইবার সময় এসেছে বাড়িটাকে সংসারে রূপ দেওয়ার। প্রয়াস খাবার টেবিলে বসে বাবাকে সকালের অভিবাদন জানালো। শাহেদ সাহেব মাথা নেড়ে বললেন, আমাদের এই ছন্নছাড়া জীবনকে এবার শক্ত গাঁথনিতে বাঁধতে চাই আমি। পাত্রী যেহেতু পছন্দই করে ফেলেছ, তাহলে শুভ কাজে আর দেরি করার দরকার নেই। সংসারটা এবার একটু সুন্দর হোক। প্রয়াস বুঝতে পারল না বাবা কিভাবে জানলো পাত্রী পছন্দের ব্যাপারটা। তবে মনে মনে খুব খুশি হলো এই ভেবে যে বাবা তার মনের কথা বুঝতে পেরেছে। মুখে একটু হাসি ফুটিয়ে প্রয়াস বাবাকে যেই না নাবিলার কথা বলতে যাবে, অমনি শাহেদ সাহেব বলে উঠলেন, জেসিকে বলো ওর মাকে যেন আমার সাথে পরিচয় করিয়ে দেয়, বাকিটা আমি সামলে নেব। প্রয়াস ভ্রু বিলাস করে জানতে চায়, সামলে দেবে মানে? মানে তোমাদের বিয়ে নিয়ে কথা বলতেই তিনি বাংলাদেশে আসছেন নিশ্চয়ই। আমাদের বিয়ে নিয়ে কথা বলতে জেসিমা কেন আসবেন? তিনি আসছেন তার নিজের বাবার বাড়িতে বেড়াতে। তাছাড়া আমাদের বিয়ের সাথে ওনার কি সম্পর্ক? তুমি তার মেয়েকে বিয়ে করবে, অথচ তার কোনো সম্পর্কই নেই। বিদেশে ছেলে মেয়ে কি বাবা মাকে ছাড়াই বিয়ে করে? প্রয়াসের মাথায় বজ্রপাত ঘটল ক্ষণে। টেবিল ছেড়ে উঠে গেল সাথে সাথে। তুমি কি বলছো বাবা? ওনার মেয়ে মানে জেসিকে আমি কেন বিয়ে করতে যাব? কিছুটা থেমে প্রয়াস আবার বলল, সামহাও তুমি এটা ভাবছো না তো যে আমার সঙ্গে জেসির কোনো সম্পর্ক আছে? শাহেদ সাহেব কিছুটা থমকালেন। ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকিয়ে বললেন, সেটাই হওয়ার কথা। তোমরা সেভাবেই মেলামেশা করছো এবং সবাই তাই ভাবছো। প্রয়াস আবার ধপ করে চেয়ারে বসে পড়ল। মাথার চুল টেনে ধরে নিজেকে ধাতস্থ করে শান্ত গলায় বলল, না বাবা, আমি আর জেসি শুধু ভালোই বন্ধু, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। আর তাছাড়া জেসি বিদেশি, সে ছেলে মেয়েতে তফাৎ দেখে না, আর এই জন্যই সে ওভাবে মেলামেশা করে। তাই বলে বেশি কিছু হওয়ার মতো কিছু নেই আমাদের মধ্যে। ওর মা বিয়ের কথা বলতে আসছে না, আর না আমরা একে অপরকে ভালোবাসি, আর না আমরা বিয়ে করব। বন্ধু থেকেই ভালোবাসা হয় পোয়াস। তাছাড়া তোমরা একে অপরকে জানো বোঝো, তারপরেও কেন আপত্তি? নাকি অন্য কাউকে পছন্দ করো? সেটা সময় হলে তোমাকে জানাবো বাবা, কিন্তু প্লিজ জেসি এবং আমাকে নিয়ে
আর কিছু ভেবো না প্লিজ, সময় মতো আমি তোমাকে সব জানাবো। শাহিদ সাহেব কিছু বলতে গিয়েও সামলে নিলেন। ক্ষণকাল চুপ থেকে বললেন, তুমি যা ভালো বুঝো, তবে বেশি দেরি যেন না হয়। সকাল 8:30 বেজে গেছে। নাবিলার ঘুম থেকে ওঠার নামই নেই। নয়নতারা বেগম 8টার দিকে একবার ডেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ফিরে গিয়েছেন। ভেবেছেন ঘুম ভাঙেনি, কিন্তু 8:30টায় শাইমা বেগম ডাকতে এসে কিছুটা ভয় পেলেন। নাবিলার ঘুম এতটাও গাঢ় নয় যে একজন মানুষ এতবার দরজা ধাক্কালেও খুলবে না বা জবাব দেবে না। ওয়াশরুমে থাকলেও এতক্ষণে বেরিয়ে পড়তো। তাছাড়া ভেতর থেকে হু হ্যাঁ কোনো জবাবই আসছে না। শাইমা বেগম এবার আরো জোরে দরজা ধাক্কাতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। তারেক হোসেন একটু আগেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। শাইমা বেগমের ডাকাডাকিতে নয়নতারা বেগমও ভয় পেলেন। তিনি ছেলের নাম্বারে কল করলেন এবং শাইমা বেগম ছুটলেন প্রয়াসের বাড়ি। প্রয়াস সবে রেডি হয়েছে অফিসের জন্য। জেসিকে মামা বাড়ি নামিয়ে দিয়েই সে অফিস যাবে। এমন সময় শাইমা বেগম উদ্ভ্রান্তের মতো ছুটে আসলেন প্রয়াসের সামনে। দ্রুতগামী নিঃশ্বাসের ওঠানামায় শাইমা বেগমের কথা গলায় আটকে আটকে বেরোলো। প্রয়াস বা জেসি কেউ বুঝল না শাইমা বেগম আসলে কি বললেন, তবে বিপদের কিছু তা ওনার চেহারায় বলে দিচ্ছে। প্রয়াস তাকে শান্ত হতে জোর করে টেনে সোফায় বসাতে চাইলে শাইমা বেগম প্রয়াসকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। প্রয়াসের এবার সত্যি ভয়ের মাত্রা বেড়ে গেল। কি হয়েছে মনি, তুমি শান্ত হয়ে আমাকে বলো। শাইমা বেগম কষ্ট করে উত্তর দিল। নাবিলা, বাকিটুকু বলা হলো না। প্রয়াস ছুটে গেল নাবিলার বাড়ি। পেছনে ছুটল শাইমা বেগম এবং জেসি। নাবিলার রুমের সামনে নয়নতারা বেগম কান্না করে একবার ছেলেকে জলদি ফিরতে বলছেন, তো আর একবার নাবিলাকে ডেকে যাচ্ছেন। প্রয়াসের বুকের ভেতর ধক করে উঠল। প্রয়াস নিজে কয়েকবার জোরে জোরে ডেকে দরজা ধাক্কালো। দাদির উদ্দেশ্যে জানতে চাইল, কখন খেয়াল করেছো নাবিলা দরজা খুলছে না? নয়নতারা বেগম বললেন, 8টার দিকে একবার ডেকে গিয়েছি, খোলেনি। ভেবেছি ঘুমাচ্ছে, কিন্তু এখন বৌমা ডাকতে এসে নয়নতারা বেগম ডুকরে কেঁদে উঠলেন। প্রয়াস চুল খামচে ধরে কিছুক্ষণ ভাবল। কাঠের মজবুত একটা দরজা সিনেমার মতো, আর যাই হোক প্রয়াসের পক্ষে ভাঙা সম্ভব হবে না, কিন্তু ভেতরে ঢুকতেই হবে। হতে পারে রাতে জ্বর এসে নাবিলা জ্ঞান হারিয়েছে। খারাপ ভাবনা ভুলে ভালো ভাবনাকে মনের মাঝে ঠাঁই দিল প্রয়াস। কিছু একটা মনে পড়তেই প্রয়াস সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে গেল। প্রয়াস নিচের রুমের বারান্দায় এসে দেখল নাবিলার বারান্দার দরজাটা খোলা। ভোরেও একবার দেখেছিল, কিন্তু তখন ভেবেছিল নাবিলা হয়তো জেগে আছে তাই খোলা। প্রয়াস বারান্দা টপকে নাবিলার বারান্দায় আসলো। পায়ের মাংসপেশিতে টান অনুভূত হলে খুব জোরে। দুটো বারান্দার দূরত্বটা নেহাত নগণ্য নয়। রুমে ঢুকে দেখল বিছানা ফাঁকা, সাথে ওয়াশরুমের দরজাও খোলা। প্রয়াসের শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। অবিন্যস্ত বিছানায় তাকিয়ে ফাঁকা ঢোক গিলল কয়েকবার। নাবিলা ঠিক আছে তো? দাদির কান্নার আওয়াজ কানে যেতেই দৌড়ে গিয়ে দরজা খুলল। সবাই হুড়মুড় করে রুমে ঢুকে গেল। যখন বুঝলো নাবিলা রুমে নেই, সবার কান্নার আওয়াজ বেড়ে গেল। জেসি এসে চুপচাপ প্রয়াসের মুখের দিকে তাকালো। প্রয়াস চোখ বন্ধ করে ভাবছে, যে মেয়ে গাছে উঠতে পারে না সে আর যাই হোক বারান্দা বেয়ে নিচে নামা অসম্ভব। প্রয়াস আর একবার চোখ বুলালো ঘরটায়। অগোছালো বিছানা, বেডসাইড টেবিলে আধ খাওয়া একটা পানির গ্লাস। গ্লাসের ওপরের ঢাকনাটা নিচে পড়ে আছে এবং গ্লাসটাও একদম শেষ সীমানায়, আর একটু হলে পড়ে যাবে। অন্ধকারে হাতড়ালে হুট করে হাত লেগে এমন হয়ে যেতে পারে। এখন একটাই উত্তর, নাবিলার উধাও হয়ে যাওয়ার। কেউ ওকে তুলে নিয়ে গেছে। সেই কেউটা যে অয়ন ছাড়া কেউ নয় সে ব্যাপারে কোনো সন্দেহ নেই প্রয়াসের। তবে গ্লাসটা পড়ে গেলে হয়তো শব্দ শুনে সাথে সাথেই নাবিলার মা ছুটে আসতে পারত, আর নাবিলাকে নিয়েও বেশি দূর যেতে পারতো না অয়ন। প্রয়াসের রাগ হলো, প্রচুর রাগ হলো। পুরো 1 সপ্তাহ নাবিলার বারান্দার দরজা বন্ধ দেখে প্রয়াস ভেবেছিল কালও বন্ধই থাকবে। কেননা রাত 10:30টায় প্রয়াস একবার দেখে গিয়েছিল নাবিলার বারান্দার দরজা বন্ধ, তাই আশা ছেড়ে ঘুমাতে চলে যায়। তারপর কখনোই বা নাবিলা দরজা খুললো, আর কখনই বা কেউ ঢুকলো প্রয়াসের অজানা। তাছাড়া মেইন গেট পেরিয়ে কেউ ঢুকবে কি করে? প্রয়াস সবাইকে রুমে রেখে ছুটে চলে গেল দারোয়ানকে জিজ্ঞেস করতে।
দুই বাড়ির একটাই প্রবেশ পথ করেছে শাহেদ এবং তারেক হোসেন। সেই গেটে দুইজন দারোয়ান কাজ করে। একজন শামীম, প্রায় 40-এর কাছাকাছি বয়স তার, অন্যজন হাবিবুল মিয়া, প্রায় বৃদ্ধ বলা যায়। শামীম দিনের বেলা এবং হাবিবুল মিয়া রাতের ডিউটি করে সবসময়। তাদের থাকার জন্য আলাদা রুমের ব্যবস্থাও আছে। প্রয়াস গেটে গিয়ে যথারীতি শামীমকে পেল। শামীম প্রয়াসকে সালাম প্রদান করতেই প্রয়াস উত্তর দিয়ে বলল, রাতে ডিউটি কে করেছে? হাবিবুল ভাই করেছে স্যার। কেন, কোনো ঝামেলা হয়েছে? প্রয়াস তার প্রশ্ন এড়িয়ে বলল, হ্যাঁ, ঘুমাইতেছে। আজকে সকালে আমার ডিউটি শুরু হওয়ার আগে দিয়া ঘুমাইতেছে গিয়ে। প্রয়াস আর দেরি না করে হাবিবুর চাচার রুমের দিকে ছুটল। পেছনে পেছনে জেসিও এসে পড়েছে। শামীম কিছুই বুঝল না এমন করার, তবে কিছু একটা হয়েছে এবং সেটা গুরুতর, তা বেশ বুঝতে পারল। হাবিবুল এবং শামীম একটাই রুমে ভাগাভাগি করে থাকে। তাদের খাবার সাইমা বেগম পাঠায় নিয়ম করে। বর্তমানে খালি গায়ে বিছানায় উপুর হয়ে ঘুমোচ্ছে হাবিবুল মিয়া। দরজা হালকা ভেজানো। প্রয়াস ধরাম করে দরজা খুললে হাবিবুল ঘুম চোখে তাকালো। প্রয়াসকে দেখে হুড়মুড় করে উঠে বসে গায়ে শার্ট চাপাতে লাগলো। লোকটার চুল দাড়ি সব পাকা এবং তাতে মেহেন্দি দেওয়া। প্রয়াস ক্রোধিত কণ্ঠে বলল, রাতে ডিউটিতে তো আপনি ছিলেন চাচা। হাবিবুল মিয়া হকচকিয়ে গেল। তার ঘুম প্রয়াসের কথায় পুরোপুরি ছুটে গেছে। তোতলিয়ে উত্তর দিল, বাজান, আমি আসছিলাম রাইতে ডিউটিতে। বাড়িতে কি সত্যি খেয়াল করেছিলেন আপনি? হাবিবুল মিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল কথাটা শুনে। তার অন্তরাত্মা পানি শূন্য হয়ে গেল। মুখের রঙও ফ্যাকাশে হয়ে গেছে কথাটা শুনে। হাবিবুল মিয়া ভয়ের চোটে কেঁদেই ফেললেন। তিনি বুঝতে পারছেন নিশ্চয়ই বড় কিছু ঘটেছে। না হলে এত বছরেও যারা কখনো খারাপ ব্যবহার করেনি তারা কেন এভাবে ধমকে কথা বলবে? বাবার বয়সী মানুষকে কাঁদতে দেখে প্রয়াসের হুঁশ ফিরল। চিন্তা এবং রাগে কিভাবে কথা বলা উচিত সব গুলিয়ে যাচ্ছে ওর। নিজেকে কিছুটা সামলানোর চেষ্টা করে বলল, দেখুন চাচা, আমরা একটা বিপদের মধ্যে আছি। আপনাকে যা জিজ্ঞেস করছি শুধু তার উত্তর দিন, ভয় কোনো কারণ নেই। বিপদের মধ্যে আছি কথাটা শুনে হাবিবুল মিয়া এবার সত্যি সত্যি প্রচন্ড ভয় পেলেন এবং প্রয়াস কিছু জিজ্ঞাসা করার আগেই গড়গড় করে বলে দিলেন। হাবিবুল মিয়ার ভাষ্যমতে কাল রাতে হুট করেই তার বাধা ঘুম ভেঙে যায়। অনেক বছর ধরে নাইট ডিউটি করার ফলে তিনি এখন নিদ্রাহীনভাবে আরামে রাত পার করতে পারে, কিন্তু কাল রাতে তিনি কিছুতেই চোখ খুলে রাখতে না পেরে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ে। ফজরের আজান কানে আসতে বহু কষ্টে চোখ মেলে ঘরে এসে শুয়ে পড়ে। শামীমকে তাই আজ একটু আগে থেকেই উঠে যেতে হয়েছে। প্রয়াস হাবিবুল মিয়ার চোখের দিকে তাকিয়ে দেখল এখনো ঘুম লেগে আছে চোখে। প্রয়াসের সন্দেহ আরো এক ধাপ শক্ত হলো। জিজ্ঞেস করল, হুট করে আপনার এমন ঘুম পাওয়ার কারণ কি? জানি না, আমি কিছুই জানি না বাজান। বিশ্বাস করো, আমি কিছু করি নাই। এত বছর ধরে এইখানে চাকরি করি। আমি তোমাকে ক্ষতি চাই না বাবা। কথাটা সত্যি। হাবিবুল মিয়াকে প্রয়াসের কলেজে থাকা অবস্থায় এখানে নিয়োগ দেওয়া হয়। বয়স বেড়ে গেলে সাধারণত বয়স্কদের কর্মী হিসেবে অনেক কর্মক্ষেত্রে নিতে চায় না। তখন সংসার চালাতে নাইট গার্ড অথবা দারোয়ানের চাকরিই করতে হয়। হাবিবুল মিয়াও তেমনি একজন। প্রয়াসের হাবিবুল মিয়ার চোখের পানি এবং অসহায় মুখের দিকে তাকিয়ে মনে হলো লোকটা মিথ্যা বলছে না। সে আবার বলল, একটু ভেবে বলুন চাচা, আপনার সাথে কেউ কি দেখা করতে এসেছিল? বাড়ি থেকে মনে পাঠানো খাবার ছাড়া আর কিছু খেয়েছেন নাকি, বা কিছু শুকেছেন? হাবিবুল মিয়ার কান্না থেমে গেল। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, 11টার পর মুড়ি চানাচুর আর মোজো খাইছি। পাশের বিল্ডিং এর ঘাট মনিরুল্লাহ খাওয়াইছে। মনিরুল্লাহ? প্রয়াস অস্ফুট স্বরে উচ্চারণ করল, তারপর আবার বলল, তিনি কি প্রায় আপনাকে সুখ হয়? না, কালকে আইনা কইল রাইতে জায়গা দাহি, এগুলা খাইলে সময় কাটবো ভালা। আমিও তাই খাইয়া নিছিলাম। চাচা, আপনি আসুন আমার সঙ্গে। প্রয়াস ব্যস্ত পায়ে আবার ছুট লাগালো পাশের বিল্ডিং এর মনিরুল্লাহর উদ্দেশ্যে। সাথে গেল হাবিবুল মিয়া। মনিরুল্লাহকে গিয়ে মাথা নিচু অবস্থায় পেল প্রয়াস। অসহায়ভাবে মাথা নুইয়ে আছে মনির। তাকে অনবরত বকে যাচ্ছে সেই বাড়ির কর্তী।
প্রয়াস বকার কারণ জানতে চাইলে মহিলাটি জানালো কাল সারা রাত পাহারা না দিয়ে ঘুমিয়ে কাটিয়েছে সে। সকালে নামাজ পড়ে হাঁটতে বের হতেই মহিলাটি ঘুমন্ত অবস্থায় পায় তাকে। পরে মনিরুল্লাহ নিজের মুখে স্বীকার করে সে সারা রাত ঘুমিয়েছে। প্রয়াসের হিসেবে আরো একটা মজবুত তথ্য যোগ হলো। প্রয়াস এগিয়ে গিয়ে মনিরুল্লাহকে জিজ্ঞেস করলো সে মোজা আর মুড়ি মাখা কোথা থেকে এনেছে। মনিরুল্লাহ বলল কাল রাত 11টার দিকে একজন লোক হাতে করে এসব এনেছিল। লোকটা বলেছে সে এলাকার সব গার্ডকেই দিচ্ছিল খাওয়ার জন্য। গার্ডসরা রাত জেগে পাহারা দেয়, সেবা করে এসব নিয়ে অনেক বাহবা দিয়ে গিয়েছে। খাবারগুলো পাশের বাসার গার্ডসদের সাথে ভাগ করে দিতে বলেছে। লোকটার নাকি জনে জনে যেতে অনেক সময় লেগে যাবে। মনিরুল্লাহকে সরল মনে তা গ্রহণ করেছে। নিজেই মুড়ি এবং চানাচুর মাখা বানিয়েছে এবং হাবিবুল মিয়ার সাথে মিলে ভাগ করে খেয়েছে। তবে মোজো খাওয়ার পরেই মনিরুল্লাহ ঘুমিয়ে গিয়েছিল। প্রয়াস জিজ্ঞেস করলো, লোকটা দেখতে কেমন ছিল? মনিরুল্লাহ কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আপনার মতোই উঁচা লম্বা আর দেখতেও সুন্দর, এর বেশি কইতে পারি না। প্রয়াস যা বোঝার বুঝে গেল। ছুটে বাড়ি ফিরল আবার। নাবিলার কিছু হয়ে যাওয়ার আগেই তাকে উদ্ধার করতে হবে। নাবিলাদের বাড়ি ঢুকতেই দেখলো তারেক হোসেন ফোনে কারোর সাথে বাঘ বিতণ্ডায় লিপ্ত হয়ে আছেন। প্রয়াস কাছে যেতেই বুঝলো তারেক হোসেন ইতিমধ্যে অয়নের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফেলেছেন। অয়নের পরিবার বারবার বলে যাচ্ছে অয়নের সাথে তাদের বর্তমানে যোগাযোগ নেই, কিন্তু তারেক হোসেন হুমকি ধমকি দিচ্ছেন, পুলিশের ভয় দেখাচ্ছেন। নয়নতারা বেগম অসুস্থ হয়ে পড়েছেন। সাইমা বেগম গুনগুন করে কেঁদেই চলেছে। প্রয়াস সবাইকে শান্ত হতে বলল কয়েকবার, যদিও সে নিজেই শান্ত হতে পারছে না। তারেক হোসেনকে বলল অয়নের নামে মামলা করে আসতে। তারেক হোসেন তাই করতে গেলেন। কিছু একটা মনে পড়তেই প্রয়াস আবার ছুটল নাবিলার ঘরে। জ্ঞান ফিরতেই নাবিলা মাথা চেপে উঠে বসার চেষ্টা করলো। মাথা ব্যথা করছে খুব। চোখ মেলে চারিদিকে তাকাতেই নিজেকে একটা পরিপাটি এবং বিলাসবহুল রুমে আবিষ্কার করলো। ঘরটা নাবিলার অচেনা। রাতের কথা মনে হতেই তড়াক করে উঠে গেল বিছানা ছেড়ে। রাতে প্রয়াস এসেছে ভেবে ঘাপটি মেরে ঘুমের অভিনয় চালিয়ে যাচ্ছিল নাবিলা। হুট করে সেই আবছা মানুষটা অত্যাধিক কাছে চলে আসায় তার গায়ের গন্ধে নাবিলা বুঝতে পারে সে প্রয়াস নয়। যখনই উঠে চিৎকার করতে যাবে তার আগেই ওর নাকে রুমাল চেপে ধরা হয়। আর কিছুই মনে নেই ওর। নাবিলার ভাবনার মাঝেই দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। নাবিলা সেদিকে তাকিয়ে খুব একটা অবাক হলো না। সে জানতো এই একজন শত্রু তার আছে, তাই বলে এভাবে অপহরণ করে আনবে? নাবিলা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল তার দিকে। সমিস, সারপ্রাইজটা কেমন লাগলো? ব্যঙ্গাত্মক স্বরে জানতে চাইল অয়ন। আপনার মতো মানুষের কাছে অন্তত এটা আশা করিনি। আপনাকে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ভাবতাম। ছি! অয়ন আয়েশ করে সোফায় হেলান দিয়ে বসে বলল, বাহ, বেশ সুন্দর করে কথা বলছো তো। আমি ভেবেছিলাম চিৎকার করে কান্নাকাটি না জুড়ে বসো। আপনার জন্য চোখের জল ফেলে সেই জলের অবমাননা করতে চাই না। বিপদ যিনি দিয়েছেন তিনি রক্ষা করবে ইনশাল্লাহ। কনফিডেন্স, আই লাইক ইট। তবে বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে শীঘ্রই। আমিও সেই পথ দেখাবো তোমায়। মানে কি বলতে চাইছেন আপনি? আমাকে ধরে এনে আপনি কিসের প্রতিশোধ নিতে চাইছেন? আপনার গোপন কথা জেনে ফেলার প্রতিশোধ, নাকি আপনার মুখোশ উন্মোচন করার প্রতিশোধ? কোনটা? ধোকা তো তুমি আমায় দিয়েছো। আমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরও তুমি প্রয়াসের সাথে প্রেমে মজেছিলে। সেসব ভুলে যাও। আমি তো তোমার একটা সুন্দর লাইফ কিপ করতে চলেছি, যেখানে আমি তোমার সাথে যা খুশি করতে পারবো। আর কেউ কিছু করতেই পারবে না, বলতেই পারবে না। তোমার প্রেমিকও না। নাবিলা অয়নের এমন কথায় ভয় পেয়ে গেল। সে এমনিতেই ভেতর ভেতর ভয় পাচ্ছে, কিন্তু অয়নকে তা দেখিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করতে রাজি নয় সে। আবার এমন কথায় স্পষ্ট কিছুর ইঙ্গিত দিল অয়ন, যা নাবিলার ভয় আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। নাবিলার চোখে কিছুটা ভয় দেখে অয়ন যেন খুব খুশি হলো। ঠোঁটের হাসি প্রসারিত করে বলল, আরে ভয় পেও না, আমি আর অনেক কিছু করবো না। এবার যা হবে সব বৈধ। মানে হচ্ছে আজ তোমার আর আমার বিয়ে হবে। সেদিন তুমি আর তোমার প্রেমিক মিলে দিলে তো বিয়েটা ভেস্তায়। ভাগ্যিস আগে ভাগে তোমাদের বাড়ির সব খবর রেখেছিলাম। আমার এবং আমার পরিবারের সম্বন্ধ চলেই গেছে। তোমাকে, তোমার পরিবারকে এবং তোমার প্রেমিককে একসাথে শাস্তি দিতে হলে এর চেয়ে ভালো উপায় আর নেই।
অয়ন শব্দ করে হাসলো, বিশ্রী হাসি। নাবিলার রাগে গা জ্বলে যাচ্ছে। একটা মানুষ এতটা নোংরা হয় কি করে? আপনার একটা ছেলে আছে, আপনি কেন এমিলিকে বিয়ে করে ছেলের সাথে জীবন পার করছেন না? ওদের জন্য আপনার একটুও টান নেই? কেমন বাবা আপনি? এই পর্যায়ে অয়ন ক্ষিপ্ত হয়ে উঠল। তোমাদের জন্য এখন আমার ছেলের সাথে যোগাযোগ করতে পারছি না আমি। আগে একটা সুযোগ ছিল ওকে নিজের কাছে আনার, তোমাদের জন্য সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। এমিলি এখন কিছুতেই অলিভারের কাস্টাডি আমায় দেবে না। তাই তো আগে তোমায় বিয়ে করব, তারপর অলিভারকেও ঠিক এমিলির কাস্টাডি থেকে নিয়ে আসবো। আমার বৌদ্ধ বউ তার মা হবে, অর্থাৎ তুমি। আপনি একজন বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষ। আপনার ইচ্ছে কখনোই পূরণ হবে না। কফি শপে বসে আছে প্রয়াস, সাথে জেসি এবং দিশাও আছে। বেলা 12টা বেজে গেছে। প্রয়াস এখনো নাবিলার কোনো খোঁজ পায়নি। পুলিশও ব্যাপারটাই তেমন গুরুত্ব দিচ্ছেন না। তারা ভাবছে মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে। এছাড়া মাদক চোরাচালানকারীদের নিয়ে পুলিশরা এখন বেশি ব্যস্ত, তাই অন্য সব কেসে মনোযোগ দিচ্ছেন না। নাবিলার রুমে গিয়ে ওর ফোন দিয়ে দিশাকে কল করে দেখা করতে বলে প্রয়াস। একমাত্র দিশা নিজের ভাইয়ের কাছে লজ্জিত এবং নাবিলার পরিবারের পক্ষে আছে। অন্যদিকে ওর পরিবার একে অন্যকে দোষ দিয়ে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত। প্রয়াস ক্লান্ত এবং করুণ সুরে বলল, দিশা, তোমার ভাইয়ের কার্যকলাপ যে অন্যায় সেটা কি তুমি মানো? তাই তুমি একমাত্র আমাদের সাহায্য করতে পারো। দিশা লজ্জিত ভঙ্গিতে জানালো, আসলে ভাইয়া এমনটা করবে তা আমাদের ভাবনার বাইরে ছিল। আমি তার কাজের জন্য ভীষণ লজ্জিত। তবে আমার পক্ষ থেকে সম্পূর্ণ সাহায্য পাবেন আপনারা। ঠিক কবে নাগাদ তোমাদের সাথে অয়নের যোগাযোগ হয়? ভাইয়ার সাথে আমাদের শেষ যোগাযোগ হয় 1.5 সপ্তাহ আগে। ভাইয়া বাড়িতে এসে থেকেছিল 3 দিন, তারপর আবার চলে যায়। গাড়ির ড্রাইভার অথবা নিজের জিনিসপত্র কিছুই নেয়নি। জেসি জিজ্ঞাসা করলো, তোমাদের কোনো বাগান বাড়ি অথবা অন্য কোনো বাড়ি আছে? আছে, গাজীপুরে আমাদের বাগান বাড়ি। জেসি প্রয়াসকে বলল, আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত প্রয়াস। প্রয়াস কাঁধ ঝাঁকিয়ে বলল, ওখানে নাবিলাকে পাওয়ার সম্ভাবনা 0%। পরিচিত জায়গায় অয়ন নাবিলাকে নিয়ে যাবে না, এত কাছে কাজ অয়ন করবে না। একদম ঠিক, আমি খোঁজ নিয়েই এসেছি, ভাইয়া ওখানে নেই। জেসি মাথা চেপে বলল, তাহলে এখন ক্লু কিভাবে পাবো? অয়নের ফোন নিশ্চয়ই বন্ধ। ফোন? প্রয়াস কিছু একটা ভাবলো। ওর চোখে মুখে নতুন উদ্যমে খেলে গেল। অয়নের সঙ্গে তোমার শেষ কথা কবে হয়েছে দিশা? বাড়ি থেকে চলে যাওয়ার পর আর কথা হয়নি। ভাইয়ের ফোনটা বাড়িতেই ফেলে গেছে। প্রয়াসের উদ্যম ধপ করে নিভে গেল। কপালে ভাঁজ আরো গাঢ় হলো। জেসি বলল, ফোন বাড়িতে ফেলে কেন চাপে? এটা তো সাথে নেওয়ার কথা। সিম অন থাকুক বা অফ। আমিও সেটাই বুঝতে পারছি না। তবে মায়ের সাথে কথা হয়েছে মাঝে একদিন, সেই নাম্বার আমাদের অফিসের। প্রয়াস নিচের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। একটা কথাও বলল না। ভাবতে লাগলো, ফোন ফেলে দিয়ে সেটা না নিতে আসার মানে নিশ্চয়ই তার দ্বিতীয় ফোন আছে। নীরবতা ভেঙে বলল, অয়নের সেই ফেলে যাওয়া ফোনটা কি পাওয়া যাবে? যাবে? দিশা অয়নের ফোন আনতেই প্রয়াস সেটার কল লিস্ট চেক করলো। দিশা সবগুলো না চিনলেও কিছু অফিসিয়াল নাম্বার শনাক্ত করলো, কিন্তু অফিসিয়াল নাম্বারের সাথে কিছু আনসেভ নাম্বারও আছে।